এখানে ফসফরাস আর নাইট্রোজেন পেন্টাক্লোরাইড যে যৌগ দুইটা আছে, এদের মধ্যে ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগটা হচ্ছে সম্ভব, এটা তৈরি হবে, কিন্তু নাইট্রোজেন পেন্টাক্লোরাইড যৌগটা অসম্ভব। এটার কারণ হচ্ছে, যদি দেখি তাহলে ফাঁকা ডি অরবিটাল সংক্রান্ত একটা বিষয় আছে। তো ফসফরাস এবং নাইট্রোজেন উভয়ের যোজ্যতা কিন্তু এক, যেহেতু এরা উভয় হচ্ছে একই গ্রুপের মৌল, এবং এদের প্রত্যেকের শেষ কক্ষপথে কিন্তু 3টা ইলেকট্রনের ঘাটতি আছে। ফসফরাসের 3টা হইলে সে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, আবার নাইট্রোজেনের 3টা ইলেকট্রন যদি সে পায় কোনোভাবে, তাহলে সে কিন্তু নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হবে। আবার ক্লোরিনের বিষয়টা যদি দেখি, ক্লোরিনের ইলেকট্রন ঘাটতি আছে শুধুমাত্র একটা হইলেই সে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীলতা অর্জন করতে পারবে। এখন ফসফরাস স্বাভাবিকভাবে কিন্তু ফসফরাস ট্রাইক্লোরাইড PCl3 যৌগ গঠন করে, আবার নাইট্রোজেনও NCl3 যৌগটা গঠন করে। 3টা ইলেকট্রন ঘাটতি, ক্লোরিনের একটা ইলেকট্রন ঘাটতি। তো এখানে মোট এখানে একটা ক্লোরিন যুক্ত হয়, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। আবার ফসফরাসের বেলায়ও সেম, এখানে একটা ক্লোরিন যুক্ত হয়, তারপরে এখানে একটা ক্লোরিন, আর এখানে একটা ক্লোরিন। তাহলে টোটাল তারা অষ্টক পূরণ করে স্থিতিশীল হয়। কিন্তু ফসফরাসের একটা বিশেষ অবস্থা আছে, এটাকে বলা হয় উত্তেজিত অবস্থা। উত্তেজিত অবস্থায় কি হয়, বাইরে থেকে যখন শক্তি প্রদান করা হয়, তখন বাইরে থেকে এনার্জি যদি প্রোভাইড করা হয়, তাহলে এই যে বাইরের ইলেকট্রন যেগুলো আছে, এগুলো সেই শক্তি গ্রহণ করার পরে তাদের বাইরে কিন্তু আরও শক্তি স্তর আছে, বা সেখানে ইলেকট্রন থাকে না। এই শক্তি অর্জন করার ফলে তারা উপরের শক্তি স্তরগুলোতে চলে যায় ইলেকট্রনগুলো। এটা হচ্ছে ওই যে বোরের যে নীতির মধ্যে যে বিষয়টা ছিল না, এই যে E=H নিউ বা Hc/λ, এরকম একটা সূত্র কিন্তু ছিল, অর্থাৎ গৃহীত বা মানে শোষিত বা নির্গত শক্তির একটা সূত্র ছিল। তো এই সূত্র অনুসারে ইলেকট্রনগুলো যখন এনার্জি পায়, তখন তারা উচ্চ শক্তি স্তরে চলে যায়। আবার যখন তাদের এনার্জি, আবার তারা যখন আলাদাভাবে বিকিরণ করে, তখন তাদের শক্তি কমে যায়, আবার আগের শক্তি স্তরে ফেরত আসে। তো ফসফরাসের উত্তেজিত অবস্থায় সেম বিষয়টা ঘটে। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে এরকম হয়। ফসফরাসের 15টা ইলেকট্রন বিশিষ্ট, এখানে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তরে 2 S এবং P অরবিটাল মিলায় মোট 6টা, মানে টোটাল 4টা। আর তৃতীয় শক্তি স্তর বা সর্বশেষ স্তরে ইলেকট্রন থাকে 3 আর 2 5টা, যেমনটা এখানে আছে 1 2 3, এই একটা 4, এই 5। তো এখানে ফসফরাসকে যখন বাইরে থেকে শক্তি দেওয়া হয়, বিশেষত যখন তাপ শক্তি দেওয়া হয়, তখন ফসফরাস তার উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস প্রকাশ করে। উত্তেজিত অবস্থায় এইখানে যে S অরবিটালটা ছিল 2s, এখান থেকে একটা ইলেকট্রন ডি অরবিটালে চলে আসে, অর্থাৎ 3d অরবিটালে একটা ইলেকট্রন চলে আসে, আর এখানে থাকে একটা ইলেকট্রন, যেমনটা এখানে আছে 3s অরবিটাল থেকে একটা ইলেকট্রন গেছে 3d অরবিটালে। এটা ভুল হয়েছে, সরি, এটা হচ্ছে 3s হবে, অর্থাৎ এখান থেকে ইলেকট্রনটা যাবে। তো এখন কিন্তু অযুগ্ম ইলেকট্রন হয়েছে মোট 5টা অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল তৈরি হয়েছে। এখন এই যে উপশক্তি স্তরে যে ইলেকট্রনগুলো আছে, এগুলোকে যদি আমি ঘর আকারে লিখি, তাহলে আমার এস অরবিটালে ইলেকট্রন রাখার জন্য কিন্তু একটাই ঘর আছে, এবং প্রত্যেকটা ঘরে তো 2টা করে ইলেকট্রন থাকতে পারে, এটা তো জানো। তো এস অরবিটালে একটা আছে, পি অরবিটালে থেকে মোট 3টা ঘর, এটা হচ্ছে পি অরবিটাল। আবার ডি অরবিটালে টোটাল থাকে হচ্ছে 5টা ঘর থাকে। 5টা ঘরের মধ্যে একটা ঘরে এস অরবিটাল থেকে আসা ইলেকট্রনটা আছে। এগুলোকে তোদের
হয়তো ঘর আকারে বোঝানো হয়েছে, বাট এরা কিন্তু এক একটা অরবিটাল। যেমন এখানে এস অরবিটাল আছে, এখানে পি অরবিটাল তিনটা হচ্ছে পি এক্স, এটাকে বলা হয় পি এক্স, এটা হচ্ছে পি ওয়াই, এটা হচ্ছে পি জেড। আবার এই ডি অরবিটালের মধ্যে পাঁচটার নাম আছে, এটাকে বলা হয় ডি এক্স ওয়াই, এটাকে বলা হয় ডি ওয়াই জেড। তো এরকম নাম আছে। তো এখানে যেহেতু ইলেকট্রনগুলো পাঁচটা অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট অরবিটালের মধ্যে আছে, এখন তাদের মানে যৌগ গঠন করতে সুবিধা হবে। এখন ক্লোরিন কি করবে? ক্লোরিনের যেহেতু একটা ইলেকট্রন ঘাটতি আছে এখানে, সো ক্লোরিন আসবে, আসার ফলে এখানে যে ফসফরাসের ইলেকট্রনটার সাথে শেয়ার করে একটা যৌগ গঠন করবে, অর্থাৎ ক্লোরিনের এখানে অষ্টক পূরণ হইল। আর ফসফরাসের যে অযুগ্ম ইলেকট্রন, এখানে আরও একটা ইলেকট্রন প্রবেশ করে মোট দুইটা হইল। দুইটা মানে তো এখানে সুস্থিত, প্রত্যেকটা ঘরে এরকম দুইটা করে ইলেকট্রন আসবে। এখানে একটা ক্লোরিন যুক্ত হবে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন যুক্ত হওয়ার ফলে এখানে মানে সুস্থিতি অর্জন হবে। এখানে একটা ক্লোরিন, তাহলে আমার ক্লোরিন যুক্ত হইল কয়টা? 1 2 3 4 5টা। অর্থাৎ এখানে অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল তৈরি করার মাধ্যমে 5টা ক্লোরিন এখানে যুক্ত হইতে পারছে। কিন্তু স্বাভাবিক অবস্থায় কিন্তু এখানে ক্লোরিন যুক্ত হইতো মোট 3টা। যেহেতু শক্তি দেওয়া হয়েছে বাইরে থেকে, এই জন্য ফসফরাসের যে 3s অরবিটালের যে দুইটি ইলেকট্রন, সেখান থেকে একটা ইলেকট্রন 3d-তে ট্রান্সফার হবে এবং তখন ক্লোরিন আইসা ক্লোরিন ফসফরাসের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগ গঠন করবে। কিন্তু এই বিষয়টা নাইট্রোজেনের সাথে হয় না। নাইট্রোজেনের কিন্তু ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় নাইট্রোজেনের কিন্তু 7টা ইলেকট্রন। এখন ডি অরবিটালে যদি ইলেকট্রন ট্রান্সফার করতে হয়, তাহলে তাকে এখানে 3s, তারপর 3p, তারপরে 3d অরবিটাল, তার মানে বিশাল একটা জায়গা পাড়ি দিয়ে তারপরে তাকে ডি অরবিটালে ইলেকট্রন পাঠাইতে হবে, যেটা আসলে অলমোস্ট ইম্পসিবল। কারণ এত পরিমাণে শক্তি দিলে ইলেকট্রন এই অরবিটাল থেকে এদিকে যাওয়ার আগেই কিন্তু পরমাণুর অন্যান্য যে ইলেকট্রনগুলো আছে সেগুলো মানে বিচ্ছিন্ন হয়ে অন্যদিকে চলে যাবে, অর্থাৎ নাইট্রোজেনের যে এখানে অস্তিত্ব সেটাই বিলীন হয়ে যাবে। এই কারণে যেহেতু উত্তেজিত অবস্থা প্রকাশ করে না, অরবিটাল থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন যায়, তারপরে অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করে না, এবং একই কারণে এখানে নাইট্রোজেন পেন্টাক্লোরাইড যৌগটাও অসম্ভব। আশা করি বুঝতে পারছো।